টাকা হলো কি অবস্থা? নোট কি এইটা নাকি এটার পরেও নোট তৈরি করছিলাম? হয়তো 10 2022-এর আছে। আচ্ছা, দিস টেবিল ক্লাসিফাই অল ওয়ার্ল্ড ব্যাংক মেম্বার কান্ট্রিজ 188-87টা অ্যান্ড অল আদার ইকোনমিজ উইথ পপুলেশন মোর দ্যান 30,000। 30,000-এর উপরে যারা যাদের পপুলেশন, হ্যাঁ, এরকম 215টা টোটাল দেশের মধ্যে আমাদের ওয়ার্ল্ড ব্যাংকের কান্ট্রি ক্লাসিফিকেশন একসময় হয়েছিল 2010-এ। এখানে জিওগ্রাফিক্যাল রিজনের উপর ভিত্তিতেও কিছু ক্লাসিফিকেশন হয়েছে, ইনকাম গ্রুপের ভিত্তিতে কিছু ক্লাসিফিকেশন হয়েছে এবং লেন্ডিং ক্যাটাগরির উপর ভিত্তি করে 3টা ক্লাসিফিকেশন। হোয়াট ইজ জিওগ্রাফিক্যাল রিজন? রিজিওনাল ভিত্তিতে ওয়ার্ল্ড ব্যাংক কান্ট্রিকে কতগুলো ভাগে ক্লাসিফাই করছে। হোয়াট আর দোজ? জিওগ্রাফিক্যাল রিজন হিসাবে যেটা করছে, আগে ইনকাম গ্রুপ হিসেবে বলি। ইনকাম গ্রুপ এটা তো লেটেস্ট না, 2022-এর একটা ডাটা আমি তো সেট করছি, সেটা কই দেখি। হ্যাঁ, এই ধরো জিওগ্রাফিক্যাল গ্রুপের উপর ভিত্তি করে যে ক্লাসিফিকেশনটা, সেটা হলো রিজিওনাল। যেমন ইস্ট এশিয়া অ্যান্ড প্যাসিফিক, ইস্ট এশিয়া এবং প্যাসিফিকের দেশগুলোকে নিয়ে একটা রিজন, ইউরোপ অ্যান্ড সেন্ট্রাল এশিয়াকে নিয়ে একটা রিজন, ল্যাটিন আমেরিকা অ্যান্ড দি ক্যারিবিয়ান সিটিকে নিয়ে একটা রিজন, মিডল ইস্ট অ্যান্ড নর্থ আফ্রিকাকে নিয়ে একটা রিজন, সাউথ এশিয়াকে নিয়ে একটা রিজন, সাব সাহারান আফ্রিকাকে নিয়ে একটা রিজন। এটা একটা হলো রিজিওনাল ক্লাসিফিকেশন। আচ্ছা, এটা একটা টেবিলের ভিতরে। আর ইনকাম গ্রুপ হিসাবে ক্লাসিফিকেশন হচ্ছে লো ইনকাম ইকোনমি, লোয়ার মিডল ইনকাম ইকোনমি, আপার মিডল ইনকাম ইকোনমি, হাই ইনকাম ইকোনমি, আর হলো ওএসিডি, অর্গানাইজেশন অফ ইকোনমিক কাউন্সিল, ওএসিডি। আর লেন্ডিং ক্যাটাগরির উপর ভিত্তি করে ইকোনমিকে 3 ভাগে ভাগ করছে দেশগুলোকে। একটা হলো আইডিএ কান্ট্রি, একটা হলো আইবিআরডি কান্ট্রি, আর একটা হলো ব্লেন্ড কান্ট্রি। লোন মানি হলো ওয়ার্ল্ড ব্যাংক থেকে লোন নেওয়ার ব্যাপারে দেশগুলাকে কতগুলো ভাগে ভাগ করছে। একটা হলো ওয়ার্ল্ড ব্যাংকের মেইন, ওয়ার্ল্ড ব্যাংক থেকে যারা লোন নেয়, নন কনসেশনাল এবং হাই ইন্টারেস্ট রেট, এটাকে বলা হয় আইবিআরডি লোন। আরেকটা হলো আইডিএ সেশন, যারা ওয়ার্ল্ড ব্যাংকের হাই ইন্টারেস্ট রেটে নন কনসেশনাল লোন নিতে পারে না, হ্যাঁ, তাদের মানে উন্নয়ন ব্যতীত অন্যান্য কাজের জন্য কিছু লোন নিতে হয়, সেগুলো হয় আইডিএ লোন। আইডিএ লোন আর কনসেশনাল, হাইলি কনসেশন, প্রায় ফ্রির মতোই, কিছু টাকা নিবা এটা ফেরত দিবা, কোনো ইন্টারেস্ট দিতে হয় না, এরকম। আর ব্লেন্ড হলো কোনো কোনো দেশ কোনো কোনো কাজের জন্য আইবিআরডি লোন নেয়, আবার অন্য একটা কাজের জন্য আইডিএ লোন নেয়। দুইটা লোনের জন্যই কোনো কোনো দেশ এলিজেবল, এদেরকে বলা হয় ব্লেন্ড কান্ট্রিজ। ঠিক আছে, নাও এখান থেকে যদি একটু পড়েই যাই, এই জিনিসগুলোকে একটু দেখা দরকার। বোল্ড ইন্ডিকেট এ চেঞ্জ ইন ক্লাসিফিকেশন, যেমন ইস্ট এশিয়া অ্যান্ড প্যাসিফিক। ইস্ট এশিয়া এবং প্যাসিফিক কান্ট্রিগুলোর দেশ কারা? এখানে মোটামুটি ডেভেলপিং কান্ট্রি 24টা দেশকে ইস্ট এশিয়া এবং প্যাসিফিকের আওতায় আনা হয়েছে। সেটা হলো আমেরিকান সামোয়া, কম্বোডিয়া, চায়না, ফিজি, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মায়ানমার, তোমার পাপুয়া নিউগিনি, ফিলিপাইন, সোমা, থাইল্যান্ড, টিমোর, টঙ্গা, ভিয়েতনাম। এগুলা এখান থেকে তোমরা মোটামুটি 10টা দেশের নাম শিখবা, এবং 10টা দেশ আমাদের খুব পরিচিত। এখান থেকে কি কি শিখবা? চায়না দাও, ইন্দোনেশিয়া দাও, তোমার কোরিয়া দাও, মালয়েশিয়া দাও, মায়ানমার, ফিলিপাইন, এরপর দাও ভিয়েতনাম, এরপর দাও থাইল্যান্ড। এই এই তোমার ইস্ট এশিয়ার কান্ট্রি থেকে এই 10টা দেশের নাম উদাহরণ হিসেবে লেখো। আচ্ছা, এরপরে আসলো ইউরোপ অ্যান্ড সেন্ট্রাল, সেন্ট্রাল এশিয়া অ্যান্ড ইউরোপের 23টা দেশ একটা রিজিয়ন হিসেবে ধরছে, সেন্ট্রাল এশিয়া অ্যান্ড ইউরোপ, 23টা দেশকে। এখান থেকে আমরা কি কি নেব? আলবেনিয়া নাও, বুলগেরিয়া নাও, কাজাখস্তান নিতে পারো, তারপরে নাও তোমার রোমানিয়া, এরপরে সাইবেরিয়া নাও, টার্কি নাও, ইউক্রেন নাও, লাটভিয়া নাও। এখান থেকে 10টা। ল্যাটিন আমেরিকা অ্যান্ড দি ক্যারিবিয়ান সিটি, ল্যাটিন আমেরিকা থেকে নাও তুমি বলিভিয়া, ব্রাজিল, চিলি, ইকুয়েডর,
এরপর নেও তোমার প্যারাগুয়ে। হ্যাঁ, এরপরে দাও আর আছে নাকি, মেক্সিকো, জাম্বিয়া, এরপরে কি নেওয়া, উরুগুয়ে। প্যারাগুয়ে, উরুগুয়ে, জাম্বিয়া, মেক্সিকো, কিউবা, এরপরে কি দেওয়া, আর্জেন্টিনা, বলিভিয়া, ইকুয়েডর। এরকম 10টা দেশ হলো কি দেশ, ল্যাটিন আমেরিকা অ্যান্ড ক্যারিবিয়ান, অ্যান্ড মিডল ইস্ট অ্যান্ড নর্থ আফ্রিকা। মিডল ইস্ট এবং নর্থ আফ্রিকা 13টা দেশকে আইডেন্টিফাই করছে। এখান থেকে 10টা শিখতে গেলে তো সবই শেখা লাগে, দেখে নেব। আলজেরিয়া, ইজিপ্ট, ইরান, ইরাক, জর্ডান, লিবিয়া, মরক্কো, তারপর তোমার টিউনিশিয়া, নেও এরপরে নেও লেবানন, হয়ে গেল। এরপর আসলো সাউথ এশিয়ার কান্ট্রিগুলো। সাউথ এশিয়ার আমাদের এগুলো সব লিখতে হবে: আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান আর শ্রীলঙ্কা। সাব সাহারান আফ্রিকার 47টা দেশ, এর মধ্যে 10টা চুজ করো, তাহলে কি করবো? 10টা চুজ করলে ইথিওপিয়া দাও, আর দাও ঘানা, কেনিয়া, মাদাগাস্কার, মালি, জাম্বিয়া, নাইজেরিয়া, সোমালিয়া, সুদান, তানজেনিয়া, জাম্বিয়া, জিম্বাবু, উগান্ডা। এই কটা সাব সাহারান আফ্রিকার দেশ, 10টা। আচ্ছা, এখন যেভাবে বলছে লো ইনকাম কান্ট্রি, মিডল ইনকাম কান্ট্রি, হাই ইনকাম কান্ট্রি, এটা এখান থেকে নেওয়া যাবে না। আরেকটা নোট এখানে মনে হয় পেস্ট করছিলাম। এখানে দেখো আইডিএ গ্রুপ করা, আইডিএ লোন নেয় এমন 64টা দেশের মধ্যে 10টার নাম জানবা। আইডিএ আইডিএ লোন কি? আইডিএ লোনস আর হাইলি কনসেশনাল, অলমোস্ট ফ্রি ফ্রম দ্য ওয়ার্ল্ড ব্যাংক। আর এখান থেকে 10টা। আর আইবিআরডি লোন কারা নেয়? এই দিস ইজ আইবিআরডি লোন। এখান থেকে মানে ধনী দেশগুলো আসলে আইবিআরডি লোন নেয়, ডেভেলপ কান্ট্রিরা। আর ব্লেন্ড কান্ট্রি কারা? হু আর দ্য ব্লেন্ড কান্ট্রি? দোজ আর হু আর এলিজিবল ফর বোথ আইডি অ্যান্ড আইবিআরডি লোন। এখানে আছে, এখান থেকে 10টা। এই শ্রীলঙ্কা, ভিয়েতনাম, জিম্বাবুয়ে, তোমার উজবেকিস্তান, পাকিস্তান, ইন্ডিয়া, পাপুয়া নিউ গিনি, আহ, আর্মেনিয়া, এগুলোকে আমরা ব্লেন্ড কান্ট্রির আওতায় নিয়ে আসছি ওয়ার্ল্ড ব্যাংক। মিলিনিয়াম এমডিজি তোমরা পড়ছো? এমডিজি কি পড়ছিলা? এমডিজি কি? মিলিনিয়াম ডেভেলপমেন্ট গোলের 8টা কি মুখস্থ আছে? এমডিজি আর এসডিজি কি পড়ানো হয়েছে? হ্যালো? স্যার এসডিডি পড়ানো হয়েছিল স্যার। আচ্ছা, এমডিজিটাও মাথা থেকে বাইর করে ফেলাই না, ওটাও রাখো। এমডিজি আমাদের সাকসেসফুল হয়েছে, তারপরেও ওই 8টা জিনিস মনে রাখবো। এমডিজি গুলো কি? ইরেডিকেট এক্সট্রিম পভার্টি, অ্যাচিভ ইউনিভার্সাল প্রাইমারি এডুকেশন, প্রমোট জেন্ডার ইকুয়ালিটি, রিডিউস চাইল্ড মর্টালিটি, ইমপ্রুভ ম্যাটার্নাল হেলথ, কমব্যাট এইচআইভি এবং এইডস, ম্যালেরিয়া এন্ড আদার ডিজিজেস, এনশিওর এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি এন্ড ডেভেলপ এ গ্লোবাল পার্টনারশিপ ফর ডেভেলপ। এবং এমডিজিটা কোন সাল থেকে কোন সাল পর্যন্ত, এসডিজি কোন সাল থেকে? এটা 2015 পর্যন্ত ছিল এমডিজি। আচ্ছা, এখন বলবে, এখান থেকে একটু তোমরা দেখবা কোনটা ভিন্ন। তোমাদের একটা লেটেস্ট অংশ দিব, মেল করে দেবো। সেটা হলো যে তোমার মিডিল ইনকাম গ্রুপ, হাই ইনকাম গ্রুপ, লোয়ার মিডল, আপার ইনকাম গ্রুপের এই মানে জিএনআইটা কত, সেটা একটা টেবিল অন্য একটা নোটে মনে হয় পেস্ট করছি, সেখান থেকে নিবা। এই জন্য এই পুরানটা পড়াইলাম না, এখানে 2010 সালের ডাটা আছে।
আচ্ছা, এখন হলো আমরা একটু দেখবো ওয়ার্ল্ডস উইদিন দ্য ওয়ার্ল্ড। ওয়ার্ল্ডের মধ্যে এই যে কতগুলো ওয়ার্ল্ড ভাগ করা, যেমন ফার্স্ট ওয়ার্ল্ড, সেকেন্ড ওয়ার্ল্ড, থার্ড ওয়ার্ল্ড, ফোর্থ ওয়ার্ল্ড, এই জিনিসগুলো কি আসলে? দি ফার্স্ট ওয়ার্ল্ড, সেকেন্ড ওয়ার্ল্ড আর থার্ড ওয়ার্ল্ড। হ্যাঁ, এই জিনিসগুলো হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, এটা হলো মানে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের যুদ্ধের প্রেক্ষিতে এই ভাগগুলো করা হয়েছে। Definition: the term first world refers to so-called developed, এক number, so-called developed and they are capitalist and industrial country, roughly a block of countries aligned with United States after World War II. সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর ইউনাইটেড স্টেটসের সাথে, অর্থাৎ আমেরিকার অ্যালাইনমেন্টের সাথে ছিল, আমেরিকার সাপোর্টার ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে, এমন দেশগুলোকে নিয়ে ফার্স্ট ওয়ার্ল্ড তৈরি হয়েছে। অ্যান্ড ইউজুয়ালি তারা একটু ডেভেলপ কান্ট্রি, তারা ক্যাপিটালিস্ট এবং ইন্ডাস্ট্রিয়াল কান্ট্রি, রাফলি রাফলি। হ্যাঁ, এর মধ্যে ব্যতিক্রম নাই তা না। এ ব্লক অফ কান্ট্রিজ অ্যালাইন্ড উইথ ইউনাইটেড স্টেটস আফটার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার টু। মেইন হলো বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধতে যারা আমেরিকাকে সাপোর্ট করছে তাদের নাম ফার্স্ট ওয়ার্ল্ড, যারা রাশিয়ান ব্লক, কমিউনিস্ট ব্লককে, এই জন্য আমেরিকা বা ক্যাপিটালিস্ট ব্লক। আর রাশিয়ান বা কমিউনিস্ট ব্লককে যারা সাপোর্ট করছে, অ্যালাইন ছিল, তারা হলো সেকেন্ড ওয়ার্ল্ড। এবং যারা নিউট্রাল ছিল, এই দুই পক্ষের কাউকেই সাপোর্ট করে নাই, অ্যাকচুয়ালি তারা ধনী হোক মানে দরিদ্র হোক, তারা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি। তো এই সেকেন্ড আছে এই কনফারেন্স, নর্থ আমেরিকা, ওয়েস্টার্ন ইউরোপ, জাপান অ্যান্ড অস্ট্রেলিয়া, with more or less common political and economic interest. North America, Western Europe, Japan, and Australia. Now, what is second world? Second world refers to the formal communist, socialist, and industrial states. Formerly, the Eastern Bloc, the territory and sphere of influence of the Union of Soviet Socialist Republic, that is Russia, USSR. Today, Russia, Eastern Europe, Poland, and some of the Turk state as well as China. China, কিছু টার্ক স্টেট এবং পোল্যান্ড এবং ইস্টার্ন ইউরোপ জাতীয় রাশিয়াকে যারা ওয়ার্ল্ড ওয়ার টুতে সমর্থন করছে তাদেরকে বলা হয় সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। এরা কমিউনিস্ট, সোশ্যালিস্ট পিপল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল স্টেটস। নাও হোয়াট ইজ থার্ড ওয়ার্ল্ড? Third world countries are all the other countries today often used to roughly describe the developing countries of Africa, Asia, and Latin America. Usually তারা আফ্রিকা, এশিয়া এবং ল্যাটিন আমেরিকার দেশ। But the term third world includes as well capitalist and communist countries as very rich and very poor. Countries of the third world. Key third world countries classify various indicates political rights and civil liberation, gross national GNI and poverty driven. Who are এটাও ছিল, who are not aligned with either the Russian bloc or the American bloc. What makes a nation third world? কিন্তু ওই কথাটা একটু আসলো না। The term third world includes as well capitalist and communist countries যেটাই হোক, থার্ড ওয়ার্ল্ড মানে হলো দে ওয়ার নট অ্যালাইন্ড উইথ আইদার দি ইউএসএ ক্যাপিটালিস্ট ব্লক অর দি ইউএসএসআর রাশিয়ান ব্লক বা ক্যাপিটালিস্ট ব্লক। তারা অ্যালাইন্ড হয় নাই, তাদেরকে কাউকেই অ্যাক্টিভলি সমর্থন দেয় নাই। এবং তারা ইউজুয়ালি ইনক্লুড করা, সেটা হলো এখান থেকে লেখবা, থার্ড ওয়ার্ল্ড আর ইনক্লুড ডেভেলপিং কান্ট্রিজ অফ আফ্রিকা, এশিয়া অ্যান্ড ল্যাটিন আমেরিকা। হোয়াট মেক্স এ নেশন থার্ড ওয়ার্ল্ড? মানে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির বৈশিষ্ট্যগুলো কি কি? What are the characteristics of third world country? Despite ever evolving definition, the concept of the third world serves to identify countries that suffer from high infant mortality. Third world countries that suffer from high infant mortality. Number two, that suffer from low economic development,
high level of poverty, low utilization of natural resources, and heavy dependence on industrial nation. These are the developing and technologically less developed advanced nations of Asia, Africa, Oceania, and Latin America. Third world nations tend to have economies dependent on the developed country and are generally characterized as a poor with unstable government. Characterized as poor with বুঝছো? কয় টাকা? হ্যাঁ? 40 টাকা। As poor with unstable government and having high rate of population growth, illiteracy, and disease. A key factor is lack of a middle class with impoverished millions of a vast lower economic class. No. How many characteristics are there in the third world countries? আমরা 10টা characteristics third world country খুঁজে পেলাম। Number 1, it suffers from high infant mortality, low economic development, high level of poverty, low utilization of natural resources, heavy dependence on industrial nation. Besides this, some more important characteristics are poor with unstable governments, having high rate of population growth, illiteracy, and diseases. A key factor is the lack of middle class with impoverished millions in a vast lower economic class. Middle class এখানে নাই, বলতে গেলেই হলো lower economic class. A very small allied upper class controlling the country's wealth and resource. এই কিছু সালমান রহমান, সোহেল রহমান, মন্ত্রী মিনিস্টার যাদের হাতে সমস্ত টাকাগুলা, a very small allied upper class. Most third world nations also have a very large foreign debt. বৈদেশিক সাহায্যের উপরই তারা নির্ভর করে। Now, why is Greenland a third world country? এটার আগে আইতে পড়ো। Why is rich Saudi Arabia a third world country? সৌদি আরবিয়া সম্পদের দিক থেকে প্রথম শ্রেণীর একটি দেশ হওয়া সত্ত্বেও সেটাকে কেন আমরা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি বা সেকেন্ড ওয়ার্ল্ড কান্ট্রি বলি না? সৌদি আরবিয়া ইজ এ থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি। Why? According to the old three world model, Saudi Arabia was not aligned with the US, nor was it a part of Soviet Union bloc, the Eastern Bloc. Saudi Arabia's reserves of oil were discovered only in 1938 and development to exploit this reserve began in 1941. Until then, Saudi Arabia was a country with Arab tribal culture. And even today, Saudi Arabia is a very conservative country. It is run by a royal and religious elite. Public expression of opinion about domestic, political, and social matters is discouraged. There are no theaters or public exhibition or films. There are no organizations such as political parties or labor union to provide public forums. তাহলে why the rich Saudi Arabia is not a third world country? Because it was neither aligned with the US bloc or aligned with the Soviet Republic bloc like USSR in the Second World War. So he is regarded as the third world country. তারপর যদি বলা হয় যে এর কিছু বৈশিষ্ট্য লেখো,
এই বৈশিষ্ট্যগুলো লিখবে। এখানে এখন আবার কিছু থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির ক্যারেক্টারিস্টিক্স ভিন্নভাবে বলা আছে। নো স্টাডি অফ দ্য থার্ড ওয়ার্ল্ড could hope দরকার নেই। ঠিক আছে, তাহলে কান্ট্রি ক্লাসিফিকেশনটা এখান থেকে নিবা। ওই বিভিন্ন ব্লকের এবং বিভিন্ন গ্রুপের 10টা করে দেশের নাম শিখবা এক এক ইয়ে থেকে। এখান থেকে আমরা 10টা করে দেশের নাম শিখতে হবে। কি কি? এখান থেকে কি পড়বো? 1 নম্বর হলো ওই এটা তো এরিয়াটা গেল, রিজিয়ন। আর যেটা হলো ইসের উপরে মানে ইনকাম লেভেলের উপর ভিত্তি করে, সেটা হলো এই লো ইনকাম, লো ইনকাম ইকোনমিস। কারা কারা লো ইনকাম ইকোনমিজ এবং লো ইনকাম ইকোনমির সংজ্ঞা কি? এই $1005 এখন আর নাই, এটা চেঞ্জ হয়েছে। আমি নেক্সট নোটে তোমাদেরকে পাঠিয়ে দেবো, এখানে অ্যাড করি। লো ইনকাম ইকোনমিক্স থেকে এখান থেকে 5টা দেশের নাম শিখো। লোয়ার মিডল ক্লাস ইকোনমির 5টা দেশ, আপার মিডল ক্লাস ইকোনমির 5টা দেশ। অর্থাৎ আমি আপার মিডল ক্লাস ইকোনমির সংখ্যাটা এখানে দিচ্ছি না। এখানে আছে তোমার $3,976 থেকে 12,275, বাট এটা অনেক পুরানো, এটা চেঞ্জ হয়েছে। জিনিসটা এখানেই কপি করা ছিল, এখন পাচ্ছি না, আমি দিয়ে দেবো। আর হাই ইনকাম ইকোনমিজের 5টা দেশের নাম পছন্দ হতো। আর একটা হলো ওইসিডি কান্ট্রি। আর আইডি আইবিআইডি তো বললাই।
হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যালো। জি স্যার, জি স্যার, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, এখন আমরা ডেভেলপমেন্টের কিছু মডেল এবং থিওরির নাম শিখবো, এবং এর মধ্যে থেকে খুব অল্প সংখ্যকের নাম শিখবো অনেক, আর ব্যাখ্যা পড়বো খুব কম সংখ্যক। সো এই আমরা যেটা বলছি যে এই যে বিসিএস সার্কেল অফ পভার্টি বা অবস্টাকলস টু ইকোনমিক ডেভেলপমেন্ট, এই জিনিসগুলা দিয়ে উত্তরণের উপায় কি, হোয়াট আর দ্য থিওরিজ, বাই অ্যাডপ্টিং দোজ উই ক্যান overcome our underdevelopment and reach to the goal of development. Now, there are some theories and some models invented by the development authorities or the economists. এর মধ্যে ডেভেলপমেন্ট থিওরি গুলো হচ্ছে অ্যাডাম স্মিথের থিওরি অফ ডেভেলপমেন্ট, অ্যাডাম স্মিথ থিওরি অফ ডেভেলপমেন্ট, রিকার্ডিয়ান থিওরি অফ ডেভেলপমেন্ট, ম্যালথাসিয়ান থিওরি অফ ডেভেলপমেন্ট, মিলস থিওরি অফ ডেভেলপমেন্ট, classical theory of development, Marxian theory of development, Schumpeter's theory of development, Keynesian theory of development, Marx and stage theory of development, Rostow stage economic growth of development, Marx theory of disguised unemployment, Lewis theory of unlimited supply of labor, P. Rain's theory, Georgen's new classical model, Harris Schroeder model, Leibniz's critical minimum effort model, Nelson's low-level equilibrium trap, big push theory, doctrine of balanced growth, and concept of unbalanced growth and dualistic theory, dependency theory, limits to growth model, middle theory of circular causations. এই 24টা থিওরির আমরা শুধু নাম শিখলাম। মিডল থিওরি অফ, মানে এরা ডেভেলপমেন্টের থিওরি নিয়ে কাজ করছে, এই লোকগুলার নাম মনে রাখা আমাদের নৈতিক দায়িত্ব। যে রিকার্ডো, মিলস, মেলথাস, কেইন্স, মার্কস, রাস্ট্রো, লেভেনস্টাইন, ফিরেইন, জর্জেনসন, হ্যারিস টোডারো, বিগ পুশ, এগুলা এই 24টা হলো থিওরি। অ্যামং দেম আমরা থিওরি পড়বো হয়তো বা 3টা বা 4টা। আচ্ছা, আমরা কতগুলো মডেলের নাম শিখবো। এই মডেলগুলো আমাদের ওই বিসিএস সার্কেলটাকে ব্রেক করার জন্য এই মডেলের নাম কি? হ্যারিস টোডারো মডেল, ক্যালডর মডেল অফ ডিস্ট্রিবিউশন, তোমার পিসনেটি মডেল অফ প্রফিট অ্যান্ড গ্রোথ, জন রবিনসন মডেল, নিউ ক্লাসিক্যাল মডেল, স্লো মডেল অফ লং রান গ্রোথ, ক্যালডোর্স মডেল, দি মডেল অফ টেকনিক্যাল চেঞ্জ, উজুয়া মডেল, ভন নিউজেন মডেল, স্টাইলিশ মডেল, golden rule of accumulation, and the growth accounting, the new indigenous model, growth theory, the Friedman model, and the Mahalanobis model. এই 16টা। আচ্ছা, এই 16টা বাদ দিয়ে 16টার মধ্যে তোমরা 10টা শেখো, 10টা মডেল শেখো, আর 24টার মধ্যে 15টা থিওরির নাম শেখো। ঠিক আছে, 15টা থিওরির নাম এবং 10টা মডেলের নাম পরীক্ষা আসবে। ওভাবে সংখ্যা উল্লেখ আসবে না, আসবে mention different theories and models of economic growth and development. Write down different theories and models of growth and development. এখান থেকে 15টা, এখান থেকে 10টা লিখব। ক্লিয়ার? নাও এখন আমরা একটু অ্যাডাম স্মিথের ডেভেলপমেন্ট থিওরিটা একটু দেখবো। অ্যাডাম স্মিথ ডেভেলপমেন্ট বলতে কি মিন করছে? ব্রিটিশ ইকোনমিস্ট অ্যাডাম স্মিথ এর বয়স তো আমরা জানি যে 1723 থেকে 1790, is regarded as the father of classical economics. His work, তার ওয়ার্কটা কি ছিল? An inquiry into the nature and causes of growth of nation. একটা নেশনের গ্রোথের কারণ কি এবং নেচারটা কি হবে, এটা পাবলিশ করছে, এই রচনা পাবলিশ করছে 1976-এ। was primarily concerned with the problem of economic development. সে মূল কাজ করছে হলো ইকোনমিক ডেভেলপমেন্ট নিয়ে। ঠিক আছে, এই থিওরির অ্যাজাম্পশন হলো কি কি? laissez-faire or individualism exists in the economy. এক নম্বর অ্যাজাম্পশন হলো ইন্ডিভিজুয়ালিজম exists in the economy. ইন্ডিভিজুয়ালিজম মানে হলো the individual is free to make profit.
ইন্ডিভিজুয়ালকে ছেড়ে দেওয়া হবে, তুমি তোমার লাভ করতে থাকো, টাকা বানাইতে থাকো। 2, ফ্রি ইকোনমি অর ইনভিজিবল হ্যান্ড ডিটারমাইন্স দ্য প্রাইস। অর্থাৎ ইকোনমিতে ফ্রি ইকোনমি বিরাজ করে, অথবা ইকোনমিক প্রাইসটা ডিটারমিন হয় বাই দ্য ইনভিজিবল হ্যান্ড, মানে ডিমান্ড সাপ্লাই এর ইন্টারাকশনে প্রাইস ডিটারমিন হয়। বাজারে গিয়ে কোনোদিন সকালে বা রাত্রে কোনো অথরিটি ঘোষণা করে না যে আজকে চাল এত টাকার কমে বিক্রি করবো না। এই তো এটা পড়ো গাই বলবেন ভালো কিন্তু ভাই। ফ্রি ইকোনমি অ্যান্ড ইনভিজিবল হ্যান্ড, ইনভিজিবল হ্যান্ড মানে মার্কেটে ডিমান্ড সাপ্লাই ইন্টারাকশনে ইকোনমিতে প্রাইস ডিটারমিন করে। প্রডিউসার্স want to maximize profit and consumer wants to maximize facilities. And open economy is considered no restriction in international trade. Open economy মানে হলো there will be international trade. The long run period is considered distribution of wealth is done through the interaction of demand and supply. Wealth distribution যা হবে demand and supply এর interaction. These are the important assumptions of Adam Smith theory. Now, what are the basic features of Adam Smith theory? Adam Smith theory basic feature গুলো কি? এক নম্বর ফিচার হতো এখানে ন্যাচারাল ল কাজ করবে। ন্যাচারাল লর ব্যাখ্যাটা কি? Adam Smith believed that believed in natural law doctrine. He thought that it is the best way of development. Development এর সবচেয়ে ভালো উত্তম পন্থা হলো ন্যাচারাল ডক্ট্রিন। এটা কি? In his opinion, each individual was led by an invisible hand which would guide market mechanism. He regarded every person as the best judge of his self. সে বলছে পৃথিবীর প্রত্যেকটা মানুষই তার নিজস্ব ইন্টারেস্টের সবচেয়ে বড় জাজ। কাজে তাকে যদি ছেড়ে দেওয়া হয়, সিন্স এভরি ইন্ডিভিজুয়াল ইজ লেফট ফ্রি, তাকে যদি মুক্ত করে দেওয়া হয় যে তুমি ফ্রি, অ্যান্ড উইল সিক টু ম্যাক্সিমাইজ হিজ ওন ওয়েলথ, তুমি তোমার সম্পদ বাড়ানোর চেষ্টা করো। দেয়ারফর অল ইন্ডিভিজুয়াল ইফ লেফট ফ্রি, সবাইকে ছেড়ে দেওয়া হয়, উইল ম্যাক্সিমাইজ এগ্রিগেট ওয়েলথ। তাহলে দেশের সমস্ত মানুষকে যদি তার সম্পদ বাড়ানোর জন্য ছেড়ে দেওয়া হয়, তাহলে সবাই সম্পদ যোগ দিলেই তো দেশের সম্পদ বাড়বে। He was against that. Adam Smith was against the intervention of government in the development of business, trade and commerce. বিজনেস, ট্রেড এবং কমার্সের মধ্যে গভর্নমেন্ট কোনো হস্তক্ষেপ করবে না। এটা ইন্ডিভিজুয়ালিজম, প্রত্যেকে তার নিজের স্বার্থকে, নিজের সম্পদকে বাড়ানোর চেষ্টা করবে, নিজের বলতে নিজের ব্যক্তির, নিজের ব্যবসার, নিজের কোম্পানি। তাহলেই দেশের উন্নয়ন হবে। এখানে বারবার গভর্নমেন্ট হস্তক্ষেপ করার দ্বারা উন্নয়ন ব্যাহত। এই ছিল তার ন্যাচারাল ল তত্ত্বের ব্যাখ্যা। 2, he was the advocate of division of labor. The development theory of Adam Smith starts from the division of labor. He attributed that division development increases productivity through increase in efficiency of labor. Efficiency of labor বাড়ার মাধ্যমেই ডেভেলপমেন্ট বাড়ে। সেভিংস টাইম সেভিংস, ইনভেনশন অফ এ লার্জ নাম্বার অফ লেবার সেভিংস মেশিন, এই তিনটা জিনিসের দ্বারা কি করে? প্রোডাক্টিভিটি বা ডেভেলপমেন্ট বাড়ে। হাউএভার ডেভেলপমেন্ট ইজ লিমিটেড বাই দ্য এক্সটেন্ট অফ মার্কেট। এই ডেভেলপমেন্টটা বা ডিভিশন অফ লেবারটা কোন পর্যন্ত ডিভিশন অফ লেবারের মাধ্যমে ডেভেলপমেন্ট হবে, বাট ডিভিশন অফ লেবার করতে করতে এমন পরিমাণ ডেভেলপমেন্ট বা প্রোডাকশন বাড়া উচিত না যা আমাদের মার্কেট ডিমান্ডকে ছাড়িয়ে যায়। মার্কেট ডিমান্ডের থেকে যদি বেশি প্রোডাকশন হয়ে যায়, তাহলে প্রাইস কমে যাবে, আমাদের প্রডিউসাররা ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য বলা হয় যে ডিভিশন অফ লেবার অর ডেভেলপমেন্ট ইজ এক্সটেন্ড বাই দ্য লিমিট অফ দ্য মার্কেট। হ্যাঁ, ডেভেলপমেন্ট ইজ লিমিটেড বাই দ্য এক্সটেন্ট অফ মার্কেট। এমন বেশি ডেভেলপ করো না যে পরিমাণ সাপ্লাই দেওয়ার মার্কেট তোমার নাই। অতএব ডেভেলপমেন্ট পাশাপাশি মার্কেটও ক্রিয়েট করতে হবে, ইন্টারন্যাশনাল ট্রেডে যেতে হবে। নাও, ক্যাপিটাল অ্যাকুমুলেশন, ক্যাপিটাল কিভাবে বাড়াবা? ক্যাপিটাল অ্যাকুমুলেশনের আমরা পদ্ধতিগুলো জানি। ক্যাপিটাল অ্যাকুমুলেশন ইজ এ নেসেসারি কন্ডিশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট। প্রোডাকশন ডিপেন্ডস আপন ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট করলে ক্যাপিটাল বাড়ে, ইনভেস্টমেন্ট না করলে ক্যাপিটাল বাড়ে না। ইনভেস্টমেন্ট নির্ভর করে সেভিংস এর উপর, সেভিংস নির্ভর করে ইনকামের উপর। সো তোমার প্রথমে বাড়াতে হবে তোমার ইনকাম। ইনকাম বাড়লে তোমার সেভিংস বাড়বে, সেভিংস বাড়লে ইনভেস্টমেন্ট বাড়বে, ইনভেস্টমেন্ট বাড়লেই ক্যাপিটাল
ফরমেশন হবে। হ্যাঁ, ক্যাপিটাল ফরমেশনের কয়েকগুলো ধাপ আছে, তোমরা জানো। So, the only capitalist and landlords were held to be the capable of savings. তো অ্যাডাম স্মিথ তার থিওরিতে শুধুমাত্র যারা ক্যাপিটালিস্ট এবং যারা ল্যান্ডলর্ড তারাই সেভিংস করতে পারবে এটা অ্যাজাম্পশন করছিল। দি লেবার ক্লাসেস ওয়ার কনসিডার্ড টু বি ইনক্যাপাবল অফ সেভিংস। এর যে আমরা বলি ল্যান্ড, লেবার, ক্যাপিটাল এবং ম্যানেজমেন্ট, এখানে ক্যাপিটালিস্ট এবং যারা ল্যান্ডলর্ড তাদেরকে উন্নয়নের ধারক এবং বাহক হিসেবে বর্ণনা করেছে। লেবারদেরকে সেভিংস করার কোনো উপায় ছিল না, লেবাররা ছিল আনফেড। দিস বিলিভ ওয়াজ বেসড অন আয়রন ল অফ ওয়েজ। এই যে বিশ্বাসটা, দি লেবার ক্লাসেস ওয়ার কনসিডার্ড টু বি ইনক্যাপাবল অফ সেভিংস, তারা লেবার ক্লাস এত গরিব যে তারা কোনো সেভিংস করতে পারতো না, এই ধারণাটাকে বলা হতো দি বিলিভ ওয়াজ বেসড অন আয়রন ল অফ ওয়েজ। এজেন্ট অফ গ্রোথ, গ্রোথের এজেন্ট কারা? তাহলে উন্নয়ন যে হবে এর এজেন্টটা কারা হবে? গ্রোথের এজেন্ট হবে প্রডিউসার, ফার্মার, বিজনেসম্যান and trader and enterprise and competition that led farmer, producer, and businessmen to expand the market, which ultimately made economic development possible. তাহলে এজেন্ট অফ গ্রোথ কারা সে তার তথ্যে সেটাও ইঙ্গিত দিয়েছেন। ট্যাক্সেশন সিস্টেম কেমন হবে সে বলছে যে অ্যাডাম স্মিথ in his Wealth of Nations book emphasized the increase in investment for development. Development জন্য শুধু ইনভেস্টমেন্ট বাড়াও। He argued that taxation system does not go against capital formation and investment. সে বলছে যে ট্যাক্স দিলে কোনোদিনই ইনভেস্টমেন্ট কমে না বা ক্যাপিটাল কমে না। ট্যাক্সেশন সিস্টেম ডাজ নট গো against capital formation and investment. That is why he was always against the tax on profit. এবং সে বলছে প্রফিটের উপর কোনো ট্যাক্স ধরা যাবে না, বিকজ সাচ ট্যাক্স ডিসকারেজ দ্য এন্টারপ্রেনিউরস টু ইনভেস্ট। সো প্রফিটের উপর ট্যাক্স দেওয়া যাবে না, ট্যাক্স দিতে হবে প্রোডাকশনের উপর। ইন্টারন্যাশনাল ট্রেড, অ্যাডাম স্মিথ ওয়াজ এ সাপোর্টার অফ ফ্রি ট্রেড। সেও ইন্টারন্যাশনাল ট্রেডের খুব সাপোর্টার, যে যা পারে উৎপাদন করো, বিদেশি রপ্তানি করো, বিকজ ইট এনকারেজ ডিভিশন অফ লেবার। হি আর্গুড that when society progresses, it tends to increase the population, and it is the part of development. Population increase করবে এবং এটা part development একটা part. সে আবার বলছে dual role of interest rate and development process. সে বলছে why do capitalists make investment? ক্যাপিটালিস্ট কেন ইনভেস্ট করে এর উত্তর দিয়েছে। প্রসেস অফ গ্রোথ, গ্রোথ কিভাবে হবে তার প্রসেসটা সে ব্যাখ্যা করছে। অ্যান্ড ডেভেলপমেন্ট হতে হতে একটা পর্যায়ে গিয়া ডেভেলপমেন্টটা স্ট্যাগনেন্ট হয়ে যায়, মানে আর ডেভেলপ হতে চায় না, এটাকে বলা হয় স্টেশনারি স্টেট। প্রোগ্রেসিভ স্টেট ইজ নট এন্ডলেস। এই যে প্রোগ্রেস হবে, অ্যাডাম স্মিথ বলছে এটা অসীম না, এটা এন্ডলেস না। ইট আলটিমেটলি লিডস টু দ্য স্টেশনারি স্টেট। এটা এক পর্যায়ে সমান হয়ে যায়, স্টেশনারি স্টেটে যায়। কিভাবে যায় একটু একটা ছবি আঁকলে বোঝা যায় তো। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, বলো। স্যার আমি একটু নামাজে যাবো স্যার। হ্যাঁ, একটু নামাজের জন্য যাও। নামাজ কয়টায়? 5টায় না? জি আচ্ছা স্যার। আচ্ছা, যাও, চলতে থাক, তুমি নামাজ যাও। স্যার আমিও যাবো তো। হ্যাঁ, যাও, 5টার আগে ছেড়ে দিবে। আচ্ছা, আর নেক্সট ক্লাসটা কবে বলো তো? আজকে যদি এখানে শেষ করি, এইটা এই থিওরি এখানেই শেষ, তাহলে আর পড়ালাম না। সবাই ক্লাসে যাও। কালকে কখন নিতে পারবো? রাত্রে কি পারো তোমরা? স্যার রাতে তো তারাবির নামাজ থাকে স্যার।